ওয়েস্টার্ন গল্প রাইডার। ১। পৃথিবীর বুক থেকে চিহ্ন না রেখে দুবার অদৃশ্য হওয়ার মতো ভাগ্য সবার হয় না, কিন্তু পল হান্টার নামে পরিচিত লোকটা ঠিক তাই করতে যাচ্ছে। একবার সফলভাবে অদৃশ্য হওয়ার পর পল হান্টারের আবির্ভাব সেই পল হান্টারও হারিয়ে যেতে চলেছে। এবার যদি সে সফল না হয়, ক্ষতি নেই, কারণ সে থাকবে না। একটা মানুষের যখন সময় ফুরিয়ে আসে, মাত্র কয়েক মাস বাকি, তখন সে কোথায় কিভাবে মরবে তা বেছে নেয়ার একটা প্রবল ইচ্ছা মনে জাগাটাই স্বাভাবিক। হান্টারও তারটা বেছে নিয়েছে। এখন সে যেখানে যাচ্ছে, এই জায়গা আর কারো চেনা নেই, সেখানেই সে মরবে। যেভাবে বেঁচেছিল একইভাবে মরবে, একাকী। নিয়তির বিচিত্র খেলা। প্রথমবার পশ্চিমকে ঘৃণা করেই পালিয়ে এসেছিল, অথচ দ্বিতীয়বারে সেই পশ্চিমেই মরতে চলেছে। বুনো জীবজন্তু যেমন মরার আগে পছন্দ মতো জায়গা বেছে নেয়, সেও তেমনি একটা নিরিবিলি জায়গার খোঁজে চলেছে শান্তিতে মরবে বলে। এই মুহূর্তে ট্রেনের কামরায় যারা আছে, তাদের কাউকেই ওর চেয়ে প্রাণবন্ত বা শক্ত সমর্থ দেখাচ্ছে না, অথচ মৃত্যুর বিষ ঢুকেছে ওর দেহে। পাতা গজিয়ে গাছ হতেই যা বাকি। ৫ জন লোক রয়েছে কামরায়। বাতিগুলো টিমটিম করে জ্বলছে। যাত্রীরা সবাই ক্লান্তিতে ঝিমাচ্ছে। রাতের অন্ধকার ভেদ করে ট্রেনটা পশ্চিম দিকে ছুটে চলেছে। দ্রুত গতিতে পলকে তার শেষ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। সান্তা ফে থেকে উঠেছে অত্যন্ত আকর্ষণীয় এক যুবতী। কয়েক সিট সামনে। চলার পথের ওপাশে পলের দিকে মুখ করে বসেছে মেয়েটা। আরো সামনে আরো ৩ জন, প্রত্যেকেই একা। মাঝে মাঝে কন্ডাক্টর বাইরের ঠান্ডা বাতাস নিয়ে কামরায় ঢুকছে। কয়েকবার কাঁচা লোহার ফায়ারপ্লেসে সে কয়লা ঢেলে গেছে। যারা ঝামেলা করতে পারে, তাদের চিনে বের করা পলের সহজাত অভ্যাস। ওই ধরনের লোক কামরায় একজনই আছে। ভেড়ার মাঝে নেকড়ের মতোই দেখাচ্ছে ওকে। মেয়েটা লম্বা, সুন্দর, সিমসাম গড়ন। বাদামি চোখ দুটো সরলতা নিয়ে সরাসরি পুরুষের দিকে চায়, কিন্তু দৃষ্টিটা উদ্যত নয়। পল বুঝল মেয়েটা পুরুষের সাথে মিশতে অভ্যস্ত, পছন্দও করে। মেয়েটার নাম টিনা ক্রমওয়েল। লাগেজ কারে তার জিনিসপত্র রাখার জন্য কন্ডাক্টরকে সব বুঝিয়ে দেওয়ার সময়ে নামটা পলের কানে এসেছে। বাইরে কিছুই দেখা যাচ্ছে না। জানালায় বাষ্প জমে কাজগুলোকে অস্বচ্ছ করে তুলেছে। মনে হচ্ছে যেন ট্রেনটা একটা অত্যন্ত টানেলের ভিতর দিয়ে একটা অনন্ত টানেলের ভিতর দিয়ে ছুটে চলেছে। কিন্তু পল হান্টারের কাছে তাতে কিছু আসে যায় না। এই রেল রাস্তার আশেপাশের এলাকাসহ সবটাই তার কাছে পরিচিত, কারণ এর সব রিপোর্টই সে নিউ ইয়র্কে ডেস্কে বসেই পেয়েছে। জমিটাকে মাঝে মাঝেই সেট করে গেছে হাতের আঙুলের মতো লাফা স্রোত। দ্বিতীয়বার অদৃশ্য হবার পরিকল্পনা করার সময়ে রিপোর্টগুলো সে খুঁটিয়ে পড়েছে। অনবরত উপরের দিকে উঠছে ট্রেন। সামনে আরও মেশা। চূড়া নেই এমন লম্বাটে পাহাড় আর লাভা। একটু পরেই ট্রেনটার গতি আরও ধীর হবে, কারণ রেল রাস্তা অনেকটা খারাপভাবে উঠে গেছে। সময় মতো স্টেশনে পৌঁছার আগেই নেমে অন্ধকারে মিশে যাবে পল। 15 বছর আগে ক্যাম্প ফায়ারের ধারে বসে
যে বিবরণ শুনেছিল তার উপর ভিত্তি করেই যাচ্ছে সে। লোকটা নিজের গুপ্ত আশ্রয় হিসাবে ওটা ব্যবহার করত। ট্রেন থেকে নেমে সে ফিরে যাবে 15 বছর আগে ফেলে আসা অতীতে। তখন পল হান্টার আর থাকবে না, হারিয়ে যাবে। জীবনের শেষ কটা সপ্তাহ সে বেনামি হয়েই কাটাবে। প্রথমবার অদৃশ্য হওয়া 17 বছর বয়সের একটা তরুণ যুবকের পক্ষে সহজেই হয়েছিল। সেই রাতে রাইডারের সাথে দ্য ক্রসিং এর একটা সেলুনে ঢোকার সময়ে কেউ তাকে খেয়াল করেনি। গোলাগুলি শেষ হওয়ার পর ক্ষণিক স্তব্ধতার মাঝে পিস্তল কক করার শব্দে ওরা তার দিকে ফিরে চেয়েছিল। যারা রাইডারকে হত্যা করলো তারা বাচ্চা ছেলেটার দিকে ওই মুহূর্তের পর্যন্ত ওই মুহূর্ত পর্যন্ত নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। কিন্তু 5 সেকেন্ডের ব্যবধানে ওদের 5জন গুলি খেয়ে মরল। দুজনের মরমর অবস্থা, আর বাকি দুজন আহত হলো। আহত লোক দুজন ওই 5 সেকেন্ডের ভয়াবহ স্মৃতি সারা জীবন বয়ে বেড়াবে। গুলির আঘাতে সেলুনের বাতি নিভে গেছে। অন্ধকারে রাইডারকে পাজা খোলা করে তুলে নিয়ে বেরিয়ে এলো ছেলেটা। ওখান থেকে 20 মাইল দূরে আর্মি পোস্টে ডাক্তার আছে, কিন্তু রাইডারকে অতদূর নিয়ে যাওয়া অসম্ভব। ওই রাতের ঘটনা নিয়ে ক্যানসাসে একটা কিংবদন্তি চালু হলো। দ্য ক্রসিং এর মাসাকারের গল্প বহু ক্যাম্পফায়ারের ধারে বলা হলো এবং তার পুনরাবৃত্তি হলো। কিন্তু তাসের টেবিলে যে লোকটা খেলছিল বা তাকে যে তুলে নিয়ে গেল, কারোই আর দেখা পাওয়া গেল না। কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়েছে তারা, যেন ধরনী দ্বিধা হয়ে ওদের লুকিয়ে ফেলেছে। ঘটনার বিবরণ থেকে কেবল এইটুকুই জানা গেল যে দুজন রুক্ষ পোশাক পরা লোক সেই রাতে সেলুনে ঢুকেছিল। ওদের একজন বিয়ার কিনে পোকার খেলায় যোগ দিল, অন্যজন দরজার কাছে বসে ঝিমাচ্ছিল। ওই ছেলেটাই অদ্ভুত ক্ষিপ্ততার সাথে গুলি ছুঁড়ে ওয়েস্টার্ন ইতিহাসে নাম কিনে ফেলল। তাসের টেবিলে বসা লোকটা বেশ ভালো খেলে, 2 ঘন্টা খেলে অল্প কিছু জিতছিল। এই সময়ে বারে দাঁড়ানো কয়েকজন টেক্সাস ট্রেইল ড্রাইভার গোলমাল বাঁধালো। নতুন লোকটাকে খেলতে দেখে নিজেদের মধ্যে কিছুক্ষণ ফিসফিস করে করে কাউবয়েরা এগিয়ে গিয়ে তাসের টেবিলটাকে ঘিরে দাঁড়ালো। হঠাৎ দুপাশ থেকে দুজন নতুন লোকটার হাত দুটো চেপে ধরল, আর একজন বলে উঠল, এই লোকটা একটা ভাড়াটে খুনি। তারপর এই 4জন কাউবয় একসাথে ওর দেহে গুলি করলো। গুলির শব্দ থামতেই ওরা পিস্তল কক করার শব্দ শুনে সবাই একসাথে ঘুরে তাকালো। লোকটা আমার বন্ধু ছিল, বলল ছেলেটা। কথা শেষ হতেই গুলি ছুটতে শুরু করলো। প্রথম ধাক্কায় যে 5জন মরল তাদের 4জনেই মাথায় গুলি খেয়েছে, আর একজনের গুলিতে বাতি নেভার আগে মাত্র 3 সেকেন্ড সময় পেয়েছিল ছেলেটা। তার মধ্যেই এই অবস্থা। যে দুজন বাঁচল তারা কেউ মুখ খোলেনি, কিন্তু মরণাপন্ন একজন ফিসফিস করে বলল, রাইডার। শোনা যায় রাইডার ছিল একজন দক্ষ ভাড়াটে খুনি। মাঝে মাঝে বড় বড় রাঞ্চের মালিক বা রেল কোম্পানি কাউকে সরাতে হলে ওকে কাজে লাগাতো। ট্রেন হুইসেল দিল, শব্দটা বাতাসে খোলা জমির উপর দিয়ে দূর দূরান্তে ভেসে গেল। পাইপ ধরালো হান্টার। ওর দুটো ব্যাগ আর হ্যাভারস্যাক কামরার পেছনে পেছন দিকে রয়েছে। দরজা খোলার সময় ঠান্ডা বাতাসে হয়তো যাত্রীদের ঘুম ভেঙে যাবে, কিন্তু ততক্ষণে সে অদৃশ্য হবে। যতদূর সম্ভব নিজের প্রতিটি গতিবিধি সে আগে থেকেই প্ল্যান করেছে, কিন্তু রাইডারের গোপন আশ্রয়ে পৌঁছানোর
পর তার আর কিছুই করার থাকবে না, তখন কেবল মৃত্যুর অপেক্ষা। বেশ কিছুদিন আগে ডাক্তার বলেছে বড়জোর তার আর 1 বছর আছে। সেই 1 বছরেরও বেশিরভাগ সময়ই কেটে গেছে। পল হান্টার যে কম্পার্টমেন্টে ভ্রমণ করছে সেটা বিলাসবহুল কামরা, অনেকগুলো বাতি, আর প্রত্যেক জানালার মাঝখানে খালি জায়গায় একটা করে আয়না বসানো রয়েছে। ওগুলোর একটাতে নিজের চেহারাটা দেখল, মেদবিহীন কঠিন একটা মুখ, গালের হাত দুটো একটু উঁচু, সবুজ চোখ আর শক্ত চোয়াল, লম্বা জুলফি, ওটাই চলতি ফ্যাশন, চুল কোকড়া গাঢ় বাদামি রং, আলোতে একটু লালচে দেখায়, রোদে পোড়া গায়ের রং, সারা মুখে চোখ দুটো ছাড়া সাধারণত আর কিছুতে মনের কোনো ভাব প্রকাশ পায় না। পল হান্টারকে বড়লোক আর সুপুরুষ বলে বলে অনেকেই জানে, কিন্তু তাকে ভুলেও কারো বন্ধুসুলভ বলে মনে হয়নি। 15 বছর আগে ক্যান্সার সারার পর অ্যাপালেচিয়ানেসের পশ্চিমে সে আর যায়নি। সেদিন বৃষ্টি ভেজা ক্যান্সাস পাহাড়ের ধারে যখন রাইডার মারা যায়, তখন তার পকেটে $1500 ছিল। তরুণ ছেলেটার পকেটে ছিল $60। নিজের টাকাগুলো দিয়ে সে ক্যান্সাস সিটি থেকে নতুন জামাকাপড় কিনল। নিউ ইয়র্ক পৌঁছে ওর ঘোড়াগুলো বিক্রি করে আরও $400 পেল। ওই টাকা নিয়েই ব্যবসায় নামলো। পল হান্টার নামটা রাইডারই ওকে স্কুলে ভর্তি করার সময় ব্যবহার করেছিল। ওর নিজস্ব কোনো নাম বা পরিচয় কখনো ছিল না। ট্রেনটা আবার হুইসেল দিল। উঠে দাঁড়িয়ে আর মোড়া ভাঙল পল। নড়াচড়ায় চোখ তুলে চাইল তরুণী মেয়েটা। আলামিডস এখনো বেশ অনেকটা দূরে, জানালো সে। হাসিতে পলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। স্টেশন নয়, সাইড ট্র্যাক নিয়েই মানুষের বেশি মাথা ব্যথা। মেয়েটার বিভ্রান্ত চোখের দিকে চেয়ে মুচকি হেসে ক্যামেরার পিছন দিকে এগিয়ে গেল পল। জানালার কাছ থেকে বাষ্প মুছে বাইরে উকি দিল। আকাশে তারা দেখা যাচ্ছে, লম্বা ঘাসগুলো বাতাসে দুলছে। উঁচু রেল রাস্তার ধারে কিছু তুষারও জমে আছে। টিনা ক্রোমওয়েল মন্তব্যটার অর্থ ঠিক বুঝতে পারেনি, তবু ওর মনে হচ্ছে কথাটা সত্যি। বহু লোকই স্টেশনে না পৌঁছে সাইড ট্র্যাক ধরে ভুল পথে চলে যায়। হয়তো সে নিজেও ওদেরই একজন। আবার লোকটার দিকে চাইল টিনা। দেখে পশ্চিমের লোক বলে মনে হচ্ছে না, তবু কেমন যেন সাদৃশ্য রয়েছে। নজরে পড়ার মতো চেহারা, একটু কঠিন আর বুনো ভাবও রয়েছে। পল হান্টার নিজের আসনে ফিরে এসে বসল। আরও 10 মিনিট। দ্য ক্রসিংয়ের সেই রাতের পর গত 15 বছরে কোটি কোটি ডলার কামিয়েছে সে। এগিয়ে চলার পথে তার শত্রুর সংখ্যাই কেবল বেড়েছে, বন্ধু একজনও মেলেনি। বিয়ে করেছিল পল, কিন্তু দুর্ভাগ্য, তার স্ত্রী তাকে হত্যা করার জন্যে লোক লাগিয়েছিল। কোনো ছেলে মেয়ে হয়নি ওদের। ওই জীবনে যেমন একা ঢুকেছিল, তেমনি একাই বেরিয়ে এসেছে সে। যা ফেলে এসেছে তার চিঠিও রাখতে চায় না। 30 বছর আগে যখন ওর বয়স 2 বছর, তখন রেড ইন্ডিয়ানদের আক্রমণে বিধ্বস্ত একটা ওয়াগন ট্রেনের পাশে একটা ঝোপের ভিতর ওকে পাওয়া গিয়েছিল। আক্রমণকারীরা কোমাঞ্চিরা ওকে দেখতে পায়নি। কেউ রক্ষা পায়নি যে বলতে পারবে বাচ্চাটাকে। যারা ওকে পেয়েছে তাদেরও ওই ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল না। পরবর্তী 4 বছরে হাত বদল হয়ে বিভিন্ন পরিবারে ঘুরে শেষ পর্যন্ত এক শীতের রাতে
পশ্চিমের একটা শহরের রাস্তায় পরিত্যক্ত হলো। আবার কামরার পিছন দিকে পৌঁছে সহযাত্রীদের দিকে চাইল পল। সবাই ঘুমাচ্ছে, অন্তত দেখে তাই মনে হচ্ছে। ট্রেনটা লম্বা চড়াই পাড়ি দেওয়ার জন্য মন্থর গতিতে এগোচ্ছে। ব্যাগগুলো তুলে নিয়ে কামরা থেকে বেরিয়ে সাবধানে দরজা বন্ধ করলো। আকাশের তারাগুলো ঠান্ডা চোখে মিটমিট করে ওর দিকে চেয়ে আছে। উঁচু মাঠের উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ব্যাগ দুটো মাটিতে ফেলে এক মুহূর্ত ইতস্তত করল পল। তারপর নিজেও টুপ করে নেমে পড়ল। ওখানে দাঁড়িয়ে ট্রেনের পেছনের লাল বাতিটা ধীরে ধীরে আরো দূরে সরে যেতে দেখল। মানুষের হাঁটার গতিতে এগোচ্ছে ওটা। এখান থেকেই পল হান্টার হারিয়ে যাবে। আবার শৈশবের অবস্থায় ফিরে গেছে পল। এতদিন সে ছিল পল হান্টার, কিন্তু এখন আর তার কোনো নাম ঠিকানা নেই। বিদায়, বলল সে, কিন্তু বিদায় জানাবারও কেউ নেই। হ্যাবার স্যাকটা কাঁধে ঝুলিয়ে ব্যাগ দুটো তুলে নিল। তারপর রেল লাইনগুলো পার হয়ে উঁচু জমির উপর দিয়ে গাছে ছাওয়া চিরুনির মতো পাহাড়ের দিকে এগোলো। হঠাৎ একটা তীক্ষ্ণ ব্যথায় বাঁকা হয়ে গেল ওর দেহ। সহ্য করতে না পেরে হাঁটু মুড়ে বসে পড়ল। ক্ষুধার কষ্ট তার জানা আছে, কিন্তু দৈহিক কষ্ট তার অজানা। ওইভাবে বসেই রইল পল। ব্যথাটা তার সব শক্তি নিংড়ে বের করে নিয়ে গেছে, অথচ দৈহিক শক্তিই ছিল তার সর্বস্ব। এই শেষ লগ্নে ওটাই তার সব থেকে বেশি প্রয়োজন। ডাক্তার বলেছে শেষ দিকে ব্যথার তীব্রতা অনেক কমে আসবে। পাইন গাছের ভিতর খুঁজে বাতাস আড়াল করা একটা আশ্রয় পেয়ে গেল পল। কিছু শুকনো ডালপালা জোগাড় করে ছোট একটা আগুন জ্বেলে কফি চাপিয়ে দিল। জামা কাপড় বদলে জিন্স, উলের শার্ট আর ভেড়ার চামড়ার জ্যাকেট পরে নিল। এবার তার পিস্তল দুটো বের করলো। দুটোই .44 স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তল। একটা পরে দ্বিতীয়টা বেল্টে গুজল। লম্বা বাক্সটা থেকে অর্ডার দিয়ে বানানো শক্তিশালী রাইফেলটা আর একটা শটগান বের করে অংশগুলো একসাথে জুড়ে ব্যবহারের উপযোগী করে রাখল। পাইনের ডালপাতার বিছানা তৈরি করে তার উপর গ্রাউন্ড শিট আর কম্বল বিছালো। বাকি জামা কাপড়, খাবার আর গুলি বারুদ হ্যাভারসাকে ভরল। 80 পাউন্ডের মতো ওজন হলো ওটার। এবার খানিকটা স্যুপ গরম করে খেয়ে নিল। পেটের ব্যথা কিছুটা কমলো। ব্যাগ দুটো নিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রাখল। বেশ জোর বাতাস বইছে। দূরে কে যেন চিৎকার করে কাউকে ডাকলো। একটা গুলির শব্দও হলো। কান খাড়া করলো পল, কিন্তু শব্দগুলো মিলিয়ে গেল। কয়েক গজ দূরে গেলেই আগুনটা আর দেখা যাবে না। আগুনে জ্বালাবার জন্য আরো কিছু কাঠ জড়ো করে নিশ্চিন্ত হয়ে বিছানায় ঢুকলো পল। তার অদৃশ্য হবার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত যত্নের সাথে প্ল্যান করা হয়েছে। পলের বেশির ভাগই ছিল নগদ ব্যবসা। তাছাড়া প্রচুর নগদ ক্যাশও সে সবসময় হাতে রাখত। গোপনে নগদ টাকা অন্যখানে সরিয়ে স্টক আর শেয়ারের ব্যাপারেও সে যথাযথ ব্যবস্থা নিয়েছে, যেন যতদিন বাঁচবে আশা করা যায় তার চেয়ে বেশি বাঁচলেও কোনো অসুবিধা না হয়। ফার্মের ভার্জিনিয়া শাখা দেখতে গিয়ে বল্টিমোরে একজন অ্যাটর্নির সাথে আলাপ করে একটা উইল তৈরি করিয়েছে। তার অবর্তমানে ব্যবসা কিভাবে চলবে
সেসব খুঁটিনাটি ব্যবস্থাও সে করেছে। আমি চলে যাচ্ছি, ব্যাখ্যা করে বলেছিল সে। জেনেছি আমার আর বেশি দিন বাকি নেই। যদি আমি 7 বছরের মধ্যে না ফিরি, তবে আইনগতভাবে আমি মারা গেছি ধরে নিয়ে উইল অনুযায়ী আমার সব সম্পত্তির নিষ্পত্তি করা যেতে পারে। আপনি যদি তার আগেই মারা যান, 7 বছর পেরোবার আগে কিছু করা হোক, এটা আমি চাই না। আমার স্ত্রীর জন্য ব্যবস্থা করে যাচ্ছি, একটা মাসোহারা পাবে। আপনার মতো বড় লোকের স্ত্রীর জন্য টাকাটা একটু কম হয়ে গেল না? কথাটা আমি কাউকে বলিনি, আর আমি চাই না কথাটা আর কেউ জানুক। কিন্তু গত সপ্তাহে সারাতোগায় আমাকে খুন করবার চেষ্টা করেছিল আমার স্ত্রী, সে আর তার বাবা। পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সির রিপোর্ট আর সেই সাথে আমার বিবৃতি অন্যান্য কাগজের সাথে সেফ ডিপোজিট বক্সে রয়েছে। ডিভোর্স করলেই তো পারেন। ওসব কোর্টে অনেক দিনের ব্যাপার, ততদিন আমি নাও বাঁচতে পারি। তাছাড়া ওরা জানে না আমি কতটা জানি। আমার বিশ্বাস ওরা আবার চেষ্টা চালাবে। কাগজপত্রগুলো গুছিয়ে নিল পল। ঘর বলতে যা বোঝায় তা আমার কোনোদিনই ছিল না। সব সময়ে আমি ছিলাম একা। মেয়েটা আমাকে আনন্দ দিত, সংসার পাতার ইচ্ছাটা মনে মাথাচাড়া দিয়ে উঠল। ঝোঁকের মাথায় বিয়ে করে বসলাম। এখন বুঝতে পারছি ওদের চক্রান্তের শিকার হয়েছি আমি। ওর বাবাই ওকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। আমার কাজকর্মের ভেতরকার খবর জেনে লাভবান হতে চেয়েছিল। কিন্তু ওরা জানতো না কোনো ফাইল বা নোট রাখি না আমি। ব্যবসা সংক্রান্ত সব কিছুই থাকে আমার মাথায়। নিউ ইয়র্কে ফিরে আরও মেপে কাজ করা শুরু করলো পল। কিন্তু স্টক বিক্রি করে কয়েকটা জমি কিনলো। তারপর হঠাৎ করেই অনেক টাকা খরচ করে রেল কোম্পানির শেয়ার কিনলো। দরকারের সময়ে পাওয়া যাবে এমন জায়গায় বেশ কিছু টাকা জমা রাখলো। চিঠিপত্রের জন্য একটা নাম ঠিক করলো সে। ওই একই নামে দুটো ভিন্ন ঠিকানায় 2 বাক্স বই আর দরকার হতে পারে এমন কিছু জিনিস পার্সেল করে পাঠালো। বল্টিমোরের অ্যাটর্নির সাথে যোগাযোগ করার জন্য একটা কোড নামেরও ব্যবস্থা রইল। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকেও চেক কেটে সব টাকা তুলে নিল। সব ঠিকঠাক করে ভার্জিনিয়ায় শিকার করতে যাচ্ছে বলে বেরিয়ে পড়ল। স্ত্রী সাধারণত কখনো ওর সাথে কোথাও যেতে চায় না, তাই সে আর কোনো প্রশ্ন না করায় অবাক হয়নি পল। তাকে খুন করাবার চেষ্টার কথা সে জানে, এটা স্ত্রীর কাছে প্রকাশ করেনি। এক বাড়িতে থাকলেও ওরা একসাথে থাকে না। পলিন বা তার বাবার কোনো ধারণাই ছিল না কেমন লোকের সাথে কারবার করছে। তাস খেলার টেবিলে ওকে হত্যা করার জন্য লোক লাগিয়েছিল ওরা। যে লোকটাকে ভাড়া করা হয়েছিল সে মিসিসিপির স্টিমারের পেশাদার জুয়ারি। দ্য ক্রসিং এর গানফাইটের গল্প লোকটা শুনেছে, কিন্তু নিউ ইয়র্কের ধোপ দূরস্থ ব্যবসায়ীর সাথে ওই ছেলেটার কোনো যোগাযোগ থাকতে পারে এটা কল্পনাও করেনি। খেলা শুরু হবার প্রথম দিকেই জুয়ারি লোকটা টের পেল সে যেমন ভেবেছিল ঘটনা সেভাবে এগোচ্ছে না। অত্যন্ত হুঁশিয়ার আর পাকা খেলোয়াড়ের মতো খেলছে হান্টার। বুঝলো তাকেও ঠান্ডা মাথায় যাচাই করে দেখছে ব্যবসায়ী লোকটা। এবার প্ল্যান অনুযায়ী চুরি করতে শুরু করলো জুয়ারি। লোকটা চুরি করছে বলতে গেলেই একটা চূড়ান্ত পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু চুরি ধরার সুযোগ পেয়েও পল কিছুই বলল না। চিন্তিত হয়ে উঠছে জুয়ারি। কিছুই প্ল্যান মাফিক এগোচ্ছে না। বুঝলো প্রতিপক্ষ তার উদ্দেশ্য ধরে ফেলেছে এবং ইচ্ছা করে ঝামেলা এড়িয়ে যাচ্ছে।
পলের সাথে ঝগড়া বাঁধানোর চেষ্টায় খেলার দিকে জুয়ারির মন নেই। একটা হাতে সে হঠাৎ করে অনেক টাকা হেরে বসল। চমকে টেবিলে রাখা নিজের টাকার দিকে চাইল জুয়ারি। ঠকাতে এসে উল্টো নিজেই ঠকে যাচ্ছে সে। $6,000-এরও বেশি হেরে গেছে। পেশাদার জুয়ারির মতো দক্ষ খেলা খেলছে পল হান্টার। চোখ তুলে পলের দিকে তাকালো সে। শুরু থেকেই তুমি আমার সাথে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো, ঠান্ডা গলায় বলল পল। কিন্তু কেন? জিভ দিয়ে ঠোঁট চাটল জুয়ারি। নার্ভাস বোধ করছে, কপালটা ঘেমে উঠেছে। ঝামেলা করতে চাইছো কেন? আবার প্রশ্ন করল পল। কাছে পিঠে কেউ নেই, তোমাকে খুন করব আমি, বলল সে। তুমি যদি খেলা ছেড়ে উঠে যেতে চাও, টাকাটা আমরা ভাগাভাগি করে নিতে পারি। তুমি যে কথাটা বলেছ সেটাও আমি ভুলে যাব। সুবর্ণ সুযোগ, বেরোবার একটা রাস্তা। জুয়ারি হিসেবে সে বুঝতে পারছে সুযোগটা তার নেওয়া উচিত, কিন্তু জুয়া খেলা তার প্রধান ব্যবসা নয়। পলের কথায় তার গর্বক্ষর্ব হয়েছে। সেটা এখন অসম্ভব। ওদের টাকা খেয়েছি আমি। কিছুটা অবজ্ঞার সাথে পল বলল, ঠিক আছে, তাহলে তৈরি হও। তাড়াতাড়ি উঠে পিছিয়ে গেল জুয়ারি। পিছানোর সময়ে তার চেয়ারটা উল্টে পড়ল। যদি বলো আমি চুরি করেছি, সবাইকে শুনিয়ে বলল সে, তবে তুমি একটা মিথ্যাবাদী। পিস্তল বের করতে হাত বাড়ালো লোকটা। সবাই দেখলো পিস্তলের বাটে ওর হাত পড়ল। সবাই ওকে পিস্তল তুলতেও দেখলো। তারপরেই সে কাঁদতে শুরু করলো। শার্টে রক্ত, চিবুক বেয়ে রক্ত পড়ছে। আসন্ন মৃত্যুর উপলব্ধিতে মুখটা বিকৃত। ওর উপর ঝুঁকে পড়ল হান্টার। তোমাকে মারতে চাইনি আমি, বলল সে। তোমাকে কে ভাড়া করেছিল? তোমার বউ আর তার বাবা, বলল সে। হান্টার টের পেল এমন একটা কিছু ঘটতে পারে, এটা সে আগেই জানতো। উঠতে যাচ্ছে, এই সময় ওর কবজি খামছে ধরল জুয়ারি। আমার জানতেই হবে। বলো তুমি কে? একটু ইতস্তত করল পল। সেই রাতের ঘটনার কথা আজ পর্যন্ত আর কাউকে সে বলেনি। আমি দ্য ক্রসিং এর সেই ছেলে। ঈশ্বর! উত্তেজিত হয়ে উঁচু হয়ে কি যেন বলার চেষ্টা করল লোকটা, তারপর ঢলে পড়ল। উঠে পড়ল হান্টার। ঘটনাটা আমি দেখেছি স্যার। বক্তা সরকারপক্ষের বড় অফিসার। আপনার উপায় ছিল না। একজন পরিচিত লোক দেখতে পেয়ে পল বলল, যা ঘটেছে এর জন্যে আমি দুঃখিত। ওর ভালোভাবে কবর দেওয়ার ব্যবস্থা করতে পারো? আমি টাকা দেব। বেশ ঠান্ডা পড়েছে। কম্বলের ভেতর উঠে বসে আগুনে কয়েকটা কাঠ চাপালো পল। ট্রেনে দেখা মেয়েটার মুখ পলের মনে পড়ল। অত্যন্ত আত্মবিশ্বাসী মেয়ে, দেখতেও ভালো। ওকে সহজে ভোলা কঠিন। মেয়েটার কথা ভাবতে গিয়ে স্ত্রীর কথা মনে পড়ল। ভাবতে অবাক লাগছে, তাকে সোজা পেয়ে কিভাবে ধোঁকা দিয়েছে পাউলিন। আসলে মানুষের মাঝে মিশে মিশে বাস করাটাই হয়তো ওর কপালে ছিল না। শিকারী প্রাণী হিসেবে সে সফল হলেও মানুষ হিসাবে ব্যর্থ। কোনো বন্ধু নেই একা সে, কিন্তু কারো সাথে বন্ধুত্ব করার চেষ্টাও সে করেনি। উপরে ওঠার পথে দক্ষ দাবা খেলোয়াড়ের মতো কিছুই সে ভাগ্যের উপর ছাড়েনি। একই আক্রমণ পদ্ধতিও সে কখনো দুবার ব্যবহার করেনি। খবর সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের নিজস্ব লোকের একটা বিরাট দল গড়ে নিয়েছিল। অফিস বয়, মেসেঞ্জার, ওয়েটার, মহিলা অফিস ক্লিনার, সব ধরনের লোকই ছিল তার দলে। ওরা শুনতো, পরে ওর কাছে রিপোর্ট করত।
প্রত্যেকটা খবরই সে সফলভাবে কাজে লাগিয়েছে। সময়টাই ছিল ঝুঁকি নেওয়ার সময়, রাতারাতি টাকা বানাবার সময়। ঝোপ বুঝে কোপ মারতে পারলে মাইনিং, রেল কোম্পানি, জাহাজ সব কিছুতেই রয়েছে বিপুল টাকা। প্রতিটি ক্ষেত্রেই সে অনেক টাকা রোজগার করেছে। তবে এর জন্য তাকে দৈনিক 18-20 ঘন্টা করে দিনের পর দিন খাটতেও হয়েছে। প্রথম জীবনের সবই পলের কাছে কেমন যেন আবছা। একটা ব্যাপারেই ওর কাছে ছিল বাস্তব, সেটা হচ্ছে রাইডার। ছেলেবেলায় যে তাকে পোড়া ওয়াগন ট্রেনের পাশে কুড়িয়ে পাওয়া গিয়েছিল এটা সে জানে। 4 বছর বয়সে সে যে দুনিয়াটাকে চিনত তা গুঁড়ো হয়ে গেল। গুলির শব্দ শুনে চোখ ডলতে ডলতে পাশের ঘরে গিয়ে দেখল মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাতাল স্বামী তাকে খুন করেছে। লোকজন এসে পলকে নিয়ে গেল। এরপর 2 বছর কাটল অনুর্বর ফার্মে। ভালো খাবারও জুটত না। বড় রাঞ্চারদের সাথে মারপিট লেগেই থাকতো। শহরে গিয়ে একদিন গুলির পরে পলকে ফেলেই পালালো ওরা। লম্বা রাত বাইরে কাটিয়ে রাস্তার পাশে বসে শীতে কাঁপছিল। এই সময়ে বাফেলো কোট পরা একটা লোক ঘোড়ায় চড়ে শহরে ঢুকলো। পলের পাশ দিয়ে এগিয়ে গিয়েও আবার ফিরে এলো লোকটা। ঠান্ডা সাদাটে চোখ দুটো এখনো তার স্পষ্ট মনে পড়ে। দাড়ি না কামানো চোয়াল আর লোকটার প্রশ্ন। সহজ ভাষায় স্পষ্ট জবাব দিয়েছিল পল। ঝুঁকে ওকে ঘোড়ার পিঠে তুলে স্টেশনের দিনরাত খোলা সেলুনে নিয়ে গিয়েছিল ওই লোক। পলকে গরম স্ট্রু আর বিস্কিট খেতে দিয়েছিল। এত সুস্বাদু খাবার সে আর জীবনে খায়নি। খেয়েই ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম ভেঙে দেখল লোকটার জিনের উপর বসেই চলেছে। কয়েকদিন পথ চলল ওরা। যেসব পথে লোক চলাচল কম সেই সব পথ ধরেই চলেছে। শহরে এক মহিলার বাড়িতে রেখে পরদিন সকালেই চলে গেল রাইডার। মহিলা খুব ভালো। ওকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিল সে। ওখানেই পলের 8টা বছর কাটল। পড়াশোনা কঠিন কাজ। অন্য ছাত্ররা প্রায়ই অসন্তোষ প্রকাশ করত, কিন্তু জীবনে এই প্রথম একটা ভালো বিছানা আর সময় মতো খেতে পাচ্ছে পল। ওর ভয়, ফেল করলে হয়তো ওকে ওই আশ্রয় ছাড়তে হবে। 10 বছর বয়সে একসাথে দুটো জিনিস আবিষ্কার করলো সে। একটা হচ্ছে লাইব্রেরি, আর অন্যটা স্কুলের শিক্ষক তার প্রতি বিশেষ নজর দিচ্ছে। লাইব্রেরিতে পড়াশোনা করে জ্ঞানের পরিধি অনেক বাড়ছে। টিচাররাও সুন্দর সুন্দর প্রবন্ধ লিখতে পারছে বলে তার উপর সন্তুষ্ট। মহিলার বাসায় পলকে রেখে যাওয়ার আগে ঘোড়ার পিঠে দিনের পর দিন পথ চলার মাঝেই রাইডার পলকে অনেক কিছু শিখিয়েছে, যা পরে ওর অনেক কাজে লেগেছে। তোমার ভিতরকার অনুভূতি বা তুমি কি ভাবছো তা কাউকে জানতে দিও না। ওরা টের পেলে জেনে যাবে তোমাকে কিভাবে আঘাত দেয়া যায়। একবার আঘাত দিতে পারলে ওরা আবারও চেষ্টা করবে। কাউকে বিশ্বাস করো না, আমাকেও না। বিশ্বাস একটা দুর্বলতা। সবাই যে খারাপ এমন নয়। কঠিন হও, নিজের উপর আস্থা রাখো, নিজের মতোই চলো। তবে আর যাই করো অন্য মানুষের বিশ্বাস ভাঙতে যেও না। তুমি যা জানো সেটা তোমার নিজের মধ্যেই রেখো। যেচে কাউকে কোনো তথ্য দিও না। মানুষকে জানতে দিও না তুমি কতখানি জানো। সবচেয়ে বড় কথা, মানুষকে চিনতে শেখো। হেডমাস্টার যেদিন ওকে ডেকে পাঠালো সেদিন সত্যি ভয় পেয়েছিল পল। হেডমাস্টার ভীষণ কড়া মেজাজের ইংরেজ। তোমাকে হারাচ্ছি বলে আমরা দুঃখিত, বলল সে। অত্যন্ত ভালো ছাত্র ছিলে তুমি। অনেক ব্যবসায়ী এবং কূটনৈতিক নেতার চেয়েও ভালো শিক্ষা তুমি পেয়েছো। ওটা ব্যবহার করো।
একটু থামলো হেডমাস্টার। খুব অস্বাভাবিক পরিস্থিতির ভিতর দিয়ে তুমি এই স্কুলে এসেছো। তোমার পারিবারিক ভিত্তি সম্পর্কে আমরা কিছুই জানি না। আবার একটু দম নিল সে। পড়ার অভ্যাসটা বজায় রেখো, যেন বই তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমাকে কোনোদিন ফাঁকি দেবে না। ডেস্কের উপর থেকে একটা খাম তুলে নিল হেডমাস্টার। এটা তোমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেয়ার চিঠির সাথে ছিল। সম্পূর্ণ একা হওয়ার পর চিঠিটা খুলল পল। বক্তব্য বক্তব্য খুবই সংক্ষিপ্ত। তোমাকে যখন প্রথম দেখি, রাস্তার পাশে বসেছিলে তুমি। ক্ষুধার্ত ছিলে, খাইয়েছি। ভাবলাম ছোট ছেলের কিছু শিক্ষা দরকার, স্কুলে পাঠালাম। এখন তুমি বড় হয়েছ, সংসারে নিজেই চলতে পারবে। তোমার জন্য আমার আর করার কিছু নেই। চাইলে আবেলিনে আসতে পারো, রাইডার। খামের ভিতর 5টা $20 নোট রয়েছে। জামা কাপড় প্যাক করে নিল পল। ভালো কিছু করার খুঁজে না পেয়ে অ্যাবেলিনেই গেল সে। ওখানে রাইডার নামে কেউ নেই। কয়েকদিন খোঁজ খবর করার পর এক বারটেন্ডার পলকে ভালো করে খুঁটিয়ে দেখে কিছুদিন ওখানেই অপেক্ষা করার উপদেশ দিল। স্কুলেই ঘোড়ায় চড়া শিখেছে। বিক্রি করার আগে গরু চড়িয়ে মোটা করার একটা কাজ সে পেয়ে গেল। 3 মাস পর গরুগুলো বিক্রি করে দেয়া হলো। এবার আস্তাবলে ঘোড়া রাখার কাজ নিল পল। ওখানে কাজ করতে করতেই একদিন রাইডারের দেখা পেল। জোর বাতাস পাইনের পাতায় বিলাপের সুর তুলছে। মাথার উপরে গাছের ডালগুলো বাতাসের সাথে খেলায় মেতেছে। দূরে ঘোড়ার খুরের শব্দ হলো। কাঠ কয়লা লাল হয়ে জ্বলছে। পাতার ফাঁক দিয়ে আকাশে একটাই তারা দেখা যাচ্ছে। রাইডারের গোপন আস্তানা ওখান থেকে 30 মাইলের বেশি হবে না। জমাট বাঁধা লাভা চোতের ভিতর দিয়ে ওখানে পৌঁছানো যাবে। হঠাৎ চমকে জেগে উঠল পল। ওর প্রতিটি সত্তা সতর্ক হয়ে উঠেছে। দূর থেকে চিৎকার করে কেউ ডাকলো। পলের এত কাছে থেকে একজন সাড়া দিল যে কম্বল ছেড়ে লাফিয়ে উঠে পড়ল সে। বেশি দূরে যেতে পারেনি লোকটা। গাছগুলোর ভিতর খোঁজো। তাড়াতাড়ি বুট পায়ে দিয়ে গানবেলটা কোমরে পরে ভেড়ার চামড়া দিয়ে তৈরি কোট গায়ে চড়ালো পল। এখানে উপস্থিতির চিহ্নগুলো মুছে ফেলার সময় আর এখন নেই। শটগানটা তুলে নিয়ে ঝোপের ভিতর পিছিয়ে গেল সে। ওদিকে ঝোপের ভিতর শব্দ হলো। ঝোপ ঠেলে একজন ঘোড়সওয়ার বেরিয়ে এলো। পেছনে আরো একজন। এ কি? এটা ওর আগুন না। এত সময় সে পায়নি। হয়তো আর কেউ ওর জন্যে অপেক্ষা করছিল। লোকটা যেই হোক, দ্বিতীয় জনের কণ্ঠে কর্তৃত্বের আভাস। এখানে থাকার ওর কোনো অধিকার নেই। ওই বিছানাটা আগুনে ফেলে দাও। আড়াল থেকে বেরিয়ে এলো হান্টার। হাতে শটগান তৈরি। কম্বলগুলো আমার। ওতে হাত লাগালে গুলি করে ছাতু করে দেব। তুমি আবার কে? বুড়োর গলাটা কর্কশ শোনালো। এখানে কি করছো? নিজের চরকায় তেল দিচ্ছি, তুমিও তাই করো। আমার জমিতে আছো তুমি, তাই নাক গলাচ্ছি। এই মুহূর্তে আমার এলাকা ছেড়ে বেরিয়ে যাও। জাহান্নামে যাও তুমি। অদ্ভুত একটা বিকৃত আনন্দ অনুভব করছে হান্টার। মরতেই চলেছে। খামোখা বিছানায় শুয়ে মরার চেয়ে বন্দুক হাতে গোলাগুলি করে মরা অনেক ভালো। মিথ্যে দাবি করো না। এটা রেল কোম্পানির জমি। জরিপ করে পাকা দলিল করে কেনা হয়েছে। তুমি যে লাট সাহেবই হও, তাতে আমার কিছু আসে যায় না। আমি আপাতত এখানেই থাকছি। জোর খাটানোর চেষ্টা করলে মরবে। পলের শক্ত জবাবে থমকে গেছে ওরা।
অবশ্য পলের হাতে শটগানটাও ওদের থেকে মাত্র 10 কদম দূরে রয়েছে। এত কাছে থেকে গুলি খেলে ছিঁড়ে দুটুকরো হয়ে যাবে দেহ। তুমি দেখছি খুব রকচটা লোক, কর্তা গোছের লোকটা সাবধানে বলল। পরিস্থিতি যে তার আয়ত্তে নেই বুঝে নিয়েছে সে। তুমি কে? অত কথায় কাজ নেই, নিরিবিলি ঘুমাতে পছন্দ করি আমি। একদল গেঁয়ো লোকের মতো চিৎকার করে আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছ। মাথায় ঘিলু নেই তোমাদের? এত শব্দ করলে যাকে খুঁজছ তাকে পাবে? নতুন মানুষের এত বাহাদুরি কথা কেন? এই শটগানটা মিথ্যা বড়াই করে না। সাহস থাকলে পরীক্ষা করে দেখতে পারো। আমার আরো 20 জন লোক আছে। ওদিকে ওদের সামলাবে কি করে? মাত্র 20 জন? আওয়াজ শুনে মনে হচ্ছিল অন্তত 80 জন হবে। কি হয়েছে বোঝার আগেই 10-12 জন মারা পড়বে। বাকি সবাই মারপিটের পারিশ্রমিক দেওয়ার জন্যে তুমি বেঁচে নেই জানলেই ক্ষান্ত দেবে। ঝোপের ওপাশ থেকে একজনের গলা শোনা গেল। বস, তুমি ঠিক আছো? ওদের নিজের কাজে ফিরে যেতে বলো, বলল হান্টার। তারপর তুমি নিজেও তাই করো। বয়স্ক লোকটা পিছন দিকে মাথা ফেরালো। সব ঠিক আছে ফ্রেড, তুমি ওদিকে যাও, আমি একটু পরেই আসছি। আবার পলের দিকে ফিরল লোকটা। একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। তুমি এখানে কি করছো? কি চাও তুমি? কিছুই চাই না আমি। একটা কানা করিও না। ঘোড়া থেকে নেমে সঙ্গীর দিকে চেয়ে সে বলল, স্যাম, তুমি ওদিকে ওদের সাহায্য করো। হোয়াইট রক সেলুনে তোমার সাথে দেখা হবে। ইতস্তত করছে শ্যাম। ভয় নেই স্যাম, এই লোকের সাথে আমি কোনো বিরোধে যাব না। যে লোক মরা বাঁচার তোয়াক্কা রাখে না তার সাথে লাগতে নেই। লোকটা বেটে, চওড়া কাঁধ, চুলে কিছুটা পাক ধরেছে। ওর কঠিন গভীর চোখ দুটো পলকে যাচাই করে দেখছে। বিভ্রান্ত চোখে ক্যাম্পের চারপাশে নিজের প্রশ্নের জবাব খুঁজছে। বড় জন্তু শিকার করার রাইফেলটা ওর চোখে পড়ল। শক্তিশালী অস্ত্র, কিন্তু গুলি পাওয়া কঠিন হবে। নিজেই তৈরি করি। তাই নাকি? একটা সিগার বের করে ধরালো। অমন একটা রাইফেল থাকলে হাত ভালো হলে অনেক টাকা রোজগার করা যায়। বিরক্ত বোধ করছে হান্টার। দিনের আলো ফুটতে আর বেশি বাকি নেই। ওর বিশ্রাম দরকার। টাকার কথা তোলায় আরও রাগ হচ্ছে। এই লোকের রাঞ্চটা কিনে নিয়ে কাউকে দান করে দিলেও টাকাটা দিতে ওর গায়ে লাগবে না। কিন্তু এত টাকা থেকেই বা তার কি লাভ হচ্ছে এখন? আমার নাম রাইলি, গরুর ব্যবসা করি। ভালো কথা। সবার কাছে সম্মান পেতেই অভ্যস্ত রাইলি। হান্টারের অবজ্ঞা তাকে অধৈর্য করে তুলছে। কয়েকটা কাঠি দিয়ে আগুনটা একটু খুঁচিয়ে দিল সে। লোকটার এখানে উপস্থিতির পিছনে একটা কারণ থাকতেই হবে। অত দামি একটা রাইফেল কেনার সামর্থ্য কোনো সাধারণ রাঞ্চ কর্মচারীর হবে না। রাইফেলটার দামই কয়েকশো $। হবে। এটা রেল কোম্পানির জমি বলেছিলে না তুমি? অন্ধকারে হাতড়াচ্ছে রাইলি। মনে মনে হাসলো হান্টার। কৌতূহলী লোকও তার কাছ থেকে কোনো খবর বের করতে পারেনি। কাজ ঝাঁকালো সে। যে পথ দিয়ে রেল রাস্তা যায় তার বেশিরভাগই তো রেল কোম্পানির সম্পত্তি, তাই না? জবাবে সন্তুষ্ট হলো না রাইলি। লোকটা ওকে পাত্তাই দিচ্ছে না। এটা ঠিক সহ্য হচ্ছে না ওর। আমি এমন লোক কোনোদিন দেখিনি যে কিছুই চায় না। এখন দেখছো, জবাব দিল পল। রাইলি উঠল। পলও ওর সাথে উঠে দাঁড়ালো। যারা এত লোকজন নিয়ে কাউকে শিকার করতে বেরোয় তাদের পছন্দ করি না আমি। রেগে উঠে সাথে সাথে রাইলি জবাব দিল, আইনের লোকও তাই করে। কিন্তু তুমি আইনের লোক নও।
যে লোক নিজের শিকার নিজে মারতে পারে না, আমার মতে সে কাপুরুষ। রাগে সাদা হয়ে গেল রাইলির মুখ। পিস্তল বের করার ইচ্ছেটা অনেক কষ্টে দমিয়ে রাখল। পিস্তল বাজিতে যে তার হাত নেই এটা সে জানে। এখান থেকে যত জলদি সরে পড়বে তোমার জন্যে ততই মঙ্গল। আমরা ফাঁসকামুখ লোক পছন্দ করি না। জোর করে হাই তুলল পল। অনেক বকবক করেছ, এবার এখান থেকে বিদায় হও, আমি ঘুমাবো। বলার মতো কোনো জবাব খুঁজে না পেয়ে ঘোড়ার কাছে ফিরে গিয়ে জিনে চেপে বসল রাইলি। পরে তোমার সাথে দেখা হবে, বলল সে। আমার হাতে পরগাছা তাড়াবার কাজ না থাকলে? পরগাছা? তুমি নিজেই তো একটা পরগাছা, হাসল পল। তোমার নিজের বলতে তো এক চিলতে জমিও নেই। তুমি নিজেই কয়েক বছর আগে এখানে এসে কিছু জমি জবরদখল করে রাঞ্চ চালাচ্ছ। পরগাছার কথা কি শোনাবে? যাও এখন ভাগো। রাগে অন্ধ হয়ে ঘোড়া ঘুরিয়ে ঝড়ের বেগে ছুটল রাইলি। নিজের লোকজন নিয়ে এসে লোকটাকে, কিন্তু এত সব কথা ওই লোক কিভাবে জানলো? ওর রাগটা আবার হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। কে লোকটা? তাড়াতাড়ি কম্বল গুটিয়ে হ্যাভারসাক, রাইফেল আর শটগান তুলে নিয়ে টিলার ধার ধরে এগিয়ে গেল পল। সকাল হতে এখনো কিছুটা বাকি, কিন্তু রাইলি যদি তার লোকজন নিয়ে ফিরে আসে তবে মিছে ঝামেলা হবে। ডেরিক রাইলি, ফাইল থেকেই নামটা ওর চেনা। রেল রাস্তা তৈরি করার আগে এদিকে কয়জন রানসার আছে, কার স্টক কত, ট্রেনে কত মাল সাপ্লাই হিসাবে আসবে, আর কত গরু এদিক থেকে যাবে, সবই খুঁটিয়ে বিবেচনা করে দেখা হয়েছিল। এদিকে এমন কোনো রাঞ্চ নেই যার ব্যাপারে পল জানে না। রাইডারের গোপন আস্তানাটা এদিকে হওয়ায় এদিককার রিপোর্ট সে বিশেষ গুরুত্ব দিয়ে পড়েছে। আকাশ মাত্র ফর্সা হতে শুরু করেছে। আশ্রয় ছেড়ে বেরিয়ে রওনা হয়ে গেল পল। সাথে যা মালপত্র রয়েছে তার ওজন অনেক, কিন্তু অসুস্থতা এখনও ওকে বেশি কাবু করতে পারেনি। নিউ ইয়র্কেও নিয়মিত জিমনেশিয়ামে গিয়ে ব্যায়াম করত। অল্প দূর যাওয়ার পরই পল তারা খাওয়া লোকটার দেখা পেল। 2 গতি ধীর করে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন। চোখ খুলে সিধে হয়ে বসল টিনা ক্রোমওয়েল। খড়ের মতো চুলওয়ালা লোকটা উঠে দাঁড়িয়েছে। সে পিছন ফিরে চাইতেই টিনা লক্ষ্য করল লোকটার গালে আর ভুরুর উপরে গুলির ক্ষতচিহ্ন রয়েছে, লম্বায় 6 ফুটেরও বেশি। যেভাবে চট করে গান বেল্টটা পড়ল তাতেই বোঝা যায় ওটা অনেক দিনের অভ্যাসের ফল। লোকটাকে আগে দেখেনি টিনা, কিন্তু এতদিন পশ্চিমে বাস করার পর ওই ধরনের লোক যে কি তা সে ভালো করেই জানে। শোনা যাচ্ছে অ্যারিজোনার টন্টো বেসিনে নাকি কিছু গোলমাল হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু লোকটা বেসিনে যাচ্ছে না। এলা মিটসেই নামার জন্য প্রস্তুত হচ্ছে।